এই ওয়াহিদ, ওয়াহিদ ঢুকেছো? আমি হ্যান্ডআউট পাঠিয়ে দিয়েছি। এটা কি করে নাও? কিন্তু প্রেম আমার আব্বা আম্মা করছে 1992 সালে 93 সালে, ওইটা একরকম ছিল। আর আমাদের কথা জানি না, বাট এখন দেখি ফ্রেন্ড সার্কেল বলো, আশেপাশে দেখি। সো ঠিক আছে, ধরো এটা ঠিক করে আনো। বুঝতেছো না কেন? এটা এটার সাথে কেন মধ্যখানে কেন? এটা একটা মার্জিনে থাকবে প্রবোস্ট, কমা দিয়ে তারপর কোন হলে সেটা থাকবে। এরকম কি? এটা কি একটা ভিসার কাছে যাবে? ঠিক করে আনো। বুঝো নাই? প্রবোস্ট এত দূরে কেন? এটার একই মার্জিনে হবে প্রবোস্ট, যে প্রক্টরের মার্জিনে প্রবোস্ট হবে। প্রবোস্ট কমা দিয়ে বঙ্গমাতা এইভাবে থাকবে। যাও ঠিক করে আনো। যতবার ভুল করে আনবা ততবার সাইন করবো না। আর নাহলে স্বামী মানে আবার ট্রেনিং এ পাঠাইতে হবে। তাড়াতাড়ি যাও। এই একটা জিনিস, কোন দিকে যাচ্ছ? তোমরা এসছো সময় 42 জন। স্যার একটু টাইম লাগতেছে, আসতেছে সবাই। তারিখ দেবো, আজকে তারিখ দিয়ে দেবো। 12 দিয়ে দিচ্ছি। আমার তো শুধু একটাতে, তাই না? ওটা কি ফটোকপি চাই? বারো তারিখে দিয়ে দিলাম। হয়েছে? চলে যাও, আমি ক্লাসে ঢুকে পড়ছি। আমার অলরেডি টাইম হয়ে গেছে। তোমরা সবাই ভালো আছো? ভালো আছো? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। তাহলে আমি ক্লাস শুরু করতে চাই, কি বলো? জি স্যার। এটা মিনিমাইজ করা যায় না কেন? কি আমি ক্লাস নেব? কি বলবা? তাহলে বসো, হেড স্যার নেই, অফিসে যোগাযোগ করো। করেছে? ঠিক আছে, গুড লাক টু ইউ। আমার কিছু তো এই মুহূর্তে নেই না, আমি ওই অনলাইন ক্লাস দিচ্ছি এখন। হ্যাঁ, ভালো থাকো। আদাব। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। চলবে? যে সাইজটা দেখতে পাচ্ছ এটাতে চলবে? सही सही है।
একটু আর বড় বাড়াতে করেন হবে স্যার, নাকি চলবে? একটু বড় করেন স্যার। এখন জি স্যার, হবে স্যার। এখন সবাই দেখতে পাচ্ছ সুন্দর মতো? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি তো মুখে বলবো। আর তোমাদের অলরেডি ওয়াহিদের কাছে আমি পাঠিয়েছি ইমেলে, এই স্যার অল্প সবাইকে কিছুক্ষণ দিয়ে আগে। দিচ্ছি ওটা। ইন্টারনেট ছিল না তো, তাই ওয়াহিদ আমার দেরি হয়েছে, কারণ ইন্টারনেট কানেকশন পাচ্ছিলাম না, ওয়াইফাই তো পাচ্ছি না, ব্রডব্যান্ডও পাচ্ছিলাম না, কেউ পাচ্ছিল না। তারপরে স্যার সবাইকে দিয়ে দিচ্ছি স্যার, সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আল্লাহর নামে আমি শুরু করি। হ্যাঁ, সবাই ভালো থাকো এবং আশা করি সুস্থ অবস্থায় তোমরা ক্লাস করতে প্রস্তুত আছো, এবং আল্লাহর কাছে সেই প্রার্থনা করি তোমরা যাতে সুস্থ থেকে সবাই আমার ক্লাস শুনতে পারো। আর আমি অবশ্যই একটু দাঁতে ব্যথা আছে, তারপরেও আমি যাতে সুন্দর মতো ক্লাস নেওয়ার চেষ্টা করতে পারি, দোয়া করবা। ডেফিনিশন অফ স্ট্যাটিস্টিক্স আমরা ওই দিন তো হ্যান্ড আউটটা দিইনি, আজকে আমরা হ্যান্ড আউট আমি সিলেবাস অনুসারে তৈরি করেছি, যতটুকু পাঠিয়েছি এটা আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথমেই স্ট্যাটিস্টিক্সের ডেফিনিশনটা ওই দিন বলেছি যে স্ট্যাটিস্টিক্স হলো এমন একটা বিজ্ঞান, যে বিজ্ঞানটা অধ্যয়ন করার মাধ্যমে সংখ্যা বিশ্লেষণ করে তথ্য উদ্ঘাটন করা যায় বা যাবে। তো এটি আমি, কেউ যখন জিজ্ঞেস করবে তখন ওইভাবে বললে যথেষ্ট, কিন্তু পরীক্ষায় যখন তুমি লিখবে তখন এই ফর্মালি এইভাবে লিখতে পারো। Can be defined as a branch of science which তোমাদের ওখান থেকে শব্দ আসছে কেন? আমি তো বন্ধ করে দেবো নাকি? ওয়াহিদ, আমি তো তোমাদেরটা বন্ধ করিনি, কারণ তোমাদের যদি কেউ কোনো প্রশ্ন করো, সাথে সাথে কোনো কথা স্যার বলো। স্যার সবাইকে মিউট করে দিন স্যার, প্রশ্ন করলে স্যার আনমিউট করে করতে পারবে। Statistics can be defined as a branch of science which deals with collection, organization, presentation, and analysis of numerical data and drawing valid inference from there. তাহলে এটাকে আমরা দেখছি যে পরিসংখ্যানটা কি, যে এটা বিজ্ঞানের এমন একটা শাখা, যে শাখা কি ডিল করছে, কালেকশন, অর্গানাইজেশন, প্রেজেন্টেশন and analysis of numerical data and drawing valid inference from there. আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে তোমার কালেকশন বলতে কি বোঝাচ্ছে, ডাটা কালেকশনকে বোঝাচ্ছে, যে আমরা তথ্য কালেক্ট করব। আচ্ছা, তথ্য কালেক্ট করব, যেমন আপনার নাম কি, আপনার কোন গ্রাম আপনার, বা হোম ডিস্ট্রিক্ট কোথায়, বয়স কত, কি কতটুকু পড়াশোনা করেছেন, এগুলি হলো আমরা তথ্য নেওয়া। ডেটা শব্দটা আসলে প্লুরাল এবং ডেটাম সিঙ্গুলার। ডেটাম মিনস ইনফরমেশন, ডেটা মিন ইনফরমেশন। ইনফরমেশনস কখনো হয় না, অলওয়েজ এটা সিঙ্গুলার প্লুরাল সর্বাবস্থায় ইনফরমেশন হয়। তাই আমরা ডেটাম যখন সিঙ্গুলারে বলবো তখন বলবো ডেটাম মিনস ইনফরমেশন, আর ডেটা প্লুরাল যেহেতু, তাই আমরা বলবো ডেটা মিন ইনফরমেশন। তো এখানে আমরা ডেটা কালেকশন করব। তারপরে দেখা গেছে আমরা যখন কালেক্ট করি তখন কোশ্চেনার দিয়ে প্রত্যেক রেসপন্ডেন্ট থেকে উত্তরটা নিলাম,
নেওয়ার পর যখন ডাটা এন্ট্রি করব তখন আমরা কিন্তু নামের নিচে নাম, সিরিয়াল নাম্বার 1 2 3, তারপরে নামের নিচে আমরা নাম জাস্ট তোমার নাম রফিক, ওয়াহিদ, টুম্পা, ঝুম্পা, সৈকত, এভাবে নাম একটা নিচে লিখে যাব। ডাটা আমরা যখন কালেক্ট করি তখন একজন রেসপন্ডেন্টের সমস্ত তথ্য একবারে আমরা নিয়ে নিই, কিন্তু যখন এন্ট্রি করব তখন কিন্তু একটা অর্গানাইজ করব, আমরা সাজাবো ডাটাটা, যে সিরিয়াল নাম্বারের নিচে সব সিরিয়াল নাম্বার হবে, কার কত সিরিয়াল নাম্বার, সিকোয়েন্স মেনটেন করে আমরা লিখব, এবং নামের নিচে নাম, হোম ডিস্ট্রিক্টের নিচে সব হোম ডিস্ট্রিক্ট গুলি আসবে, বয়সের নিচে সবগুলি বয়স আসবে, এইভাবে আমরা দেব। এটাকে বলে অর্গানাইজেশন, আমরা সাজিয়ে ফেলবো। আচ্ছা, আর ডাটা ফাইলের মধ্যে প্রত্যেকটা রো হবে একজন রেসপন্ডেন্টের সম্পূর্ণ তথ্য থাকবে এক একটা রোতে, প্রত্যেকটা রেসপন্ডেন্টের তথ্য থাকবে, প্রত্যেকটা রো রিপ্রেজেন্ট করবে একজন রেসপন্ডেন্টের সম্পূর্ণ যে তথ্য সেটি বা ইনফরমেশন। আর প্রেজেন্টেশনটা হলো যে আমরা ডাটাটাকে অর্গানাইজ করার পর আমরা ইচ্ছা করলে সামারাইজ করতে পারি, সেটা সামারাইজ করে আমরা বলতে পারি টেবুলার ফরম্যাটে যে আমাদের মেল কতজন, ফিমেল কতজন, তারপরে রেসপন্ডেন্টদের মধ্যে তাদের মধ্যে বয়স অনুসারে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে পারি, আবার টেবুলার ফরম্যাটও সাজাতে পারি যে এত থেকে এত বছরে কতজন আছে, এইভাবে ফ্রিকোয়েন্সি টেবিল আমরা দিতে পারি। তারপরে গড় বয়স কত, গড় ওজন কত, ওজনের ভেরিয়েশন কেমন, আমরা এর এই হাইস্ট ওজন কত, লোয়েস্ট ওজন কত, এই হাইস্ট লোয়েস্ট ওজনের রেঞ্জ কত, আমরা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গ্রাফিক্যাল এবং টেবুলার ফরম্যাটে প্রেজেন্ট করতে পারি। তারপরে আমাদের এখানে অ্যানালিসিস অফ নিউমারিক্যাল ডাটা, এখান থেকে আমরা ডাটা অনেক সময় অ্যানালিসিস করতে হয়, ওটা টেবুলার ফরম্যাটে কিছু দেখালাম, মেল কতজন, ফিমেল কতজন, ঠিক আছে, বা বিভিন্ন ফার্মার যদি ফার্মারদের ডাটা হয়ে থাকে, আমরা লার্জ ফার্মার, মিডিয়াম ফার্মার, স্মল ফার্মার, এইভাবে মার্জিনাল ফার্মার, তাদের গ্রাফিক্যালি দেখাতে পারি কত পার্সেন্ট কোন ফার্মার আছে দেখাতে পারি, সেটা আমরা গ্রাফিক্যালি বৃত্তাকারও দেখাতে পারি পাই চার্টের মাধ্যমে, আবার আমরা সেটা বার ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি, বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করা যেতে পারে, অথবা টেবুলার ফরম্যাট আমরা বললাম কোন ক্যাটাগরি কতজন ফার্মার আছে, কত পার্সেন্ট আছে, এগুলি দেখাতে পারে। অ্যানালিসিস অফ নিউমারিক্যাল ডাটা, এটা অনেক সময় দেখা গেছে যে আমরা যে ডাটাটা কালেক্ট করেছি কিছু অ্যানালিসিস করার প্রয়োজন হয়, মানে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেথড আছে বা টুল বা ফর্মুলা, সেগুলি ব্যবহার করে আমরা অ্যানালিসিস করতে পারি। যেমন আমরা কি অ্যানালিসিস করতে পারি, যে জমিতে আমরা যে ইরিগেশন দিচ্ছি, সার দিচ্ছি, টিলেজ কস্ট করছি, তাহলে আমরা দেখতে পাই যে প্রোডাকশনটা টিলেজ কস্ট দ্বারা বা টিলেজের উপর কেমন নির্ভর করছে, ফার্টিলাইজারের উপর কেমন নির্ভর করছে, ইরিগেশনের উপর কেমন নির্ভর করছে, ইরিগেশনের প্রভাবটা প্রোডাকশনে কেমন, এগুলি আমরা ইফেক্ট বের করতে পারি। আমরা যেমন বের করতে পারি যে ফার্টিলাইজারের সাথে উৎপাদনের সম্পর্ক আছে কিনা, সেটা কি রকম, তাৎপর্যপূর্ণ সম্পর্ক আছে কিনা, এরকম বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল বা মেথড বা ফর্মুলা ব্যবহার করে আমরা অ্যানালাইসিস করতে পারি, এবং ওখান থেকে আমরা কি করতে পারি, ড্রয়িং ভ্যালিড ইনফারেন্স ফ্রম দেয়ার। অর্থাৎ সাধারণত আমরা পপুলেশন নিয়ে সবসময় কাজ করতে পারি না, আমাদের দেখা যায় সময়ের স্বল্পতা থাকে, টাইম লিমিটেশন, ফান্ড লিমিটেশন, অর্থের প্রবলেম থাকে ফান্ডের, তারপরে আমাদের ম্যান পাওয়ার, জনবলের অভাব থাকে, ম্যান পাওয়ার লিমিটেশন, ট্রেন্ড পার্সোনাল, তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর অভাব থাকে, তারপরে তোমার ম্যানেজমেন্ট প্রবলেম থাকে, ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবলেম থাকে, এই সমস্ত বিভিন্ন প্রবলেমের কারণে আমরা অধিকাংশ সময়ে হোল পপুলেশন নিয়ে কাজ করতে পারি না, আমাদের অনলি we have to deal with a representative part of the whole population which is known as sample, আমরা স্যাম্পল নিয়ে কাজ করতে হয়, তখনই আমরা এই ইনফারেন্স শব্দটা বলি, যে আমরা অ্যানালিসিস করে ওখান থেকে স্যাম্পল ডাটার ভিত্তিতে অ্যানালিসিস করে সেখান থেকে পপুলেশন বৈশিষ্ট্য সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন আমরা পাতিলের ভাত হয়েছে কিনা চামচ দিয়ে নাড়া দিয়ে কয়েকটা ভাত তুলে সেখান থেকে সিদ্ধান্ত নিই যে পাতিলের ভাত হয়েছে কি হয়নি, এরকম ঠিক তদ্রূপ এই ইনফারেন্স শব্দটা আসলে স্যাম্পল উপর ভিত্তি করে
পপুলেশন সম্পর্কে যে কোনো সিদ্ধান্তকে ইনফারেন্স বলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পেরেছি স্ট্যাটিস্টিক্স এর আমাদের মূলত কাজটা কি। তবে আমাদের অনেক সময় নিউমারিক্যাল ডেটা ছাড়া আমরা অ্যানালাইসিস করতে পারবো না। অনেক সময় আমাদের নিউমারিক্যাল ডেটা থাকে না, সেটা দেখা যায় কোয়ালিটেটিভ নেচারের ডেটা থাকে। তবে আমরা যদি অ্যানালাইসিস অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে সেই কোয়ালিটেটিভ নেচারের ডেটাকে আমাদের অবশ্যই কোয়ান্টিফাই করতে হবে। যেমন ধরো আমরা যদি এমন আছে ফার্ম ক্যাটেগরি, আমরা লার্জ মিডিয়াম এভাবে মার্জিনাল, তো আমরা মার্জিনালকে 1 দিলাম, তারপরে স্মলকে 2 দিলাম, মিডিয়ামকে 3 দিলাম, তারপরে লার্জকে আমরা 4, এভাবে ক্যাটেগরি কোয়ান্টিফাই করতে পারি। আমরা ক্যাটেগরিকে এভাবে নিউমেরিক্যাল ফিগার দিয়ে কোডিং নাম্বার দিয়ে আমরা কোয়ান্টিফাই করতে পারি। আমরা যদি কোয়ান্টিফাই না করি তাহলে কোনো অ্যানালাইসিস, স্টেটিস্টিক্যাল অ্যানালাইসিস, বিশেষ করে কম্পিউটার সফটওয়্যার মাধ্যমে কোনো অ্যানালাইসিস করতে পারবো না। তাই আমরা কোয়ালিটেটিভ নেচারের ভেরিয়েবলকে আমাদের অ্যানালাইসিস অন্তর্ভুক্ত করতে হলে আমাদের সেটাকে অবশ্যই কোয়ান্টিফাই করতে হবে, অর্থাৎ নিউমেরিক্যাল কতগুলি মান দিতে হবে। যদিও এই মানগুলি আমাদের আরবিট্রারি, আমাদের ইচ্ছার উপর নির্ভর করে আমরা কি মান দেব। সাধারণত 0, 1, 2 থেকে শুরু করতে হয়, আমরা করে থাকি। কেউ যদি অন্য কিছু দিয়ে শুরু করে তাহলে অসুবিধা নেই, কিন্তু হয়তোবা কেউ প্রশ্ন করবে যে আপনি 0, 1, 2, 3 এগুলি বাদ দিয়ে আপনি 10, 11, 12-তে গেলেন কেন? তখন এই প্রশ্নের উত্তরটা দিতে হবে তাকে। রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন এগ্রিকালচার, এটা আমরা দেখছি যে কৃষির ক্ষেত্রে পরিসংখ্যানের যে ভূমিকাটা, এখানে আমি পড়লে তোমরা বুঝতে পারবে যে স্ট্যাটিস্টিক্স ইজ ওয়াইডলি ইউজড ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার। হ্যাঁ, কারণ এই এগ্রিকালচারের বহু সেক্টর। আর এখন তোমরা হয়তো বলতে পারো স্যার আমাদের তো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আপনি শুধুমাত্র এগ্রিকালচার নিয়ে এসছেন কেন? আসলে বর্তমানে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে আমাদের এই 6টা ফ্যাকাল্টি, এখন যদিও ফুড সেফটি ম্যানেজমেন্ট আলাদা ডিগ্রি দেওয়া হচ্ছে, তো আইআইএফএস এর মাধ্যমে হবে। তো সেই কারণে আমাদের দেখা যায় আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে আমাদের সবগুলি ফ্যাকাল্টি আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা সেই কারণে যে কোনো ফ্যাকাল্টি থেকে ডিগ্রি অর্জন করতে গেলে আমাদের অন্য ফ্যাকাল্টির কিছু নলেজ গেদার করতে হয়। বিধায় আমরা কিছু কোর্স, আমাদের প্রত্যেকটা ডিগ্রির মধ্যে অন্য ফ্যাকাল্টির কিছু কোর্স অন্তর্ভুক্ত আছে। তো কাজেই এই কারণে এখানে এগ্রিকালচার, রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন এগ্রিকালচার আমি দিয়েছি এখানে। এবং আরেকটা ব্যাপার হলো শুধু ইঞ্জিনিয়ারিং এর ইনফরমেশন আমার কাছে সাফিসিয়েন্ট পরিমাণে নেই, ফার্টিলাইজার, ইরিগেশন এগুলি কিছু আছে। তাই আরেকটু এনলার্জ করার জন্য এটাই লিখেছি ব্রড সেন্সে, রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন এগ্রিকালচার। Statistics is widely used in the field of agriculture in any country, particularly in an agro-based country. Development, planning and implementation are very important. দেখো স্বাভাবিকভাবে এগ্রো বেসড, আমাদের কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভরশীল এই দেশের উন্নয়নমূলক যে পরিকল্পনা এবং সেগুলি কার্যকরী করতে হলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া হবে না। কেন হবে না? কারণ আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু প্রেডিক্ট করতে চাই, অথবা আমরা যে অতীতে যা দিয়েছি সেটার কি ফল পেয়েছি, এগুলি স্যাম্পল বেসড করতে গেলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজটা দরকার। তো কাজেই আমরা হোল পপুলেশন নিয়ে কাজ না করে একটা পার্ট নিয়ে কাজ করলে সেই পার্টটা আমি কিভাবে সিলেক্ট করলে আমার হোল পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, তাই এই স্ট্যাটিস্টিক্সের এই ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Agricultural census is conducted to collect different information on agriculture. Census হলো যখন হোল পপুলেশন নিয়ে তথ্য কালেক্ট করা হয় তখন সেটাকে সেন্সাস বলছি। যদি এটার বাংলা হলো আদমশুমারি, যখন শুধুমাত্র সেন্সাস বলা হয়, কিন্তু যখন এগ্রিকালচার সেন্সাস বলা হয় তখন সেটাকে বলা হয় কৃষি শুমারি। এইভাবে অ্যানিম্যাল সেন্সাস হতে পারে, আরো অনেক সেন্সাস আছে। তো আমাদের তাহলে বার্ড সেন্সাস, পাখি গণনা, এখানে তাহলে পাখি শুমারি। এগ্রিকালচার সেন্সাস ইজ কন্ডাক্টেড টু কালেক্ট ডিফারেন্ট ইনফরমেশন অন এগ্রিকালচার, ডেটা অন টোটাল কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড কাল্টিভেবল, কিসের দ্বারা আমাদের টোটাল কাল্টিভেবল ল্যান্ড কেমন, তারপরে কাল্টিভেটেড অ্যান্ড আবাদযোগ্য এবং আবাদ করা হয়েছে এরকম, কাল্টিভেবল ক্রপস, ফার্টিলাইজার ইউজ, ইরিগেশন এটসেট্রা আর কালেক্টেড। আমরা এই তথ্য নিতে পারি বাংলাদেশে
কি পরিমাণ জমি চাষ হয়েছে, কি পরিমাণ চাষযোগ্য জমি আছে, অনাবাদি কি পরিমাণ পড়ে আছে, কাল্টিভেবল ক্রপগুলি কোনগুলি, এইভাবে আমরা সংগ্রহ করতে পারি তথ্য এবং অর্গানাইজ করতে পারি, প্রেজেন্ট করতে পারি। তারপরে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স আর অ্যাপ্লাইড ইন অ্যানালাইজিং দিস ডাটা, এবং আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল বা টেকনিক আছে সেগুলি ব্যবহার করে ডাটাকে, এই যে ডাটাটা এগ্রিকালচার সেক্টর থেকে পেলাম, অ্যানালাইসিস করতে পারি যে আমরা কিভাবে প্রোডাকশন, আমাদের ফার্টিলাইজার 1 কেজি বৃদ্ধি করলে আমার প্রোডাকশন কি পরিমাণ বাড়তে পারে, ইরিগেশন কয়বার জমিতে ইরিগেশন দিলে আমার সবচেয়ে বেশি ভালো উৎপাদন পাবো, সিডলিং এর কতদিন পর ইরিগেশন দিলে আমার উৎপাদন সবচেয়ে অনুকূল হবে, আমরা পেস্টিসাইড, ইনসেক্টিসাইড কি পরিমাণ, মিনিমাম কি পরিমাণ দিলে আমার পোকামাকড় আমি মারতে চাই, ধরো আমি 90% পোকা মারতে চাই, তাহলে আমার কি পরিমাণ পেস্টিসাইড দেওয়া দরকার, আমি 50% মারতে চাই, তাহলে কি পরিমাণ দেওয়া দরকার, একটা গাছের সাথে আরেকটা গাছের দূরত্বটা বপন করবার সময়, বিশেষ করে আমরা গর্তের মধ্যে যখন বীজ দেব তখন কতটুকু দূরত্বে দেওয়া দরকার, যে যাতে আমার কনজেস্টেড না হয়, আবার ইল্ড গ্যাপ না হয়, আমার বীজ গর্তে দিবার সময় গর্তটা কতটুকু ডেপথনেস থাকা দরকার, এই সমস্ত কিছু স্ট্যাটিস্টিক্সের কাজ। যদি আমরা এক্সপেরিমেন্টাল বেসডে এগুলি করতে পারি, বিভিন্ন গর্তের মধ্যে ডিপ ডেপথনেস বিভিন্ন রকম রেখে বীজ দিয়ে দেখতে পারি যে কোনটা সবচেয়ে উৎপাদনের জন্য অনুকূল, সেটা আমরা দেখতে পারি। এইভাবে নিড়ানো, কতদিন পর জমি নিড়ানো দেওয়া দরকার, আমাদের এই প্রত্যেকটা জিনিস, এবং সারের কম্বিনেশন, কোন ইউরিয়া, টিএসপি, পটাশ, ইউরিয়া গাছের গ্রোথ বৃদ্ধি করে, টিএসপি দেখা যায় শিকড়কে বাড়িয়ে দেয়, পটাশ ফুল যাতে ঝরে না যায়, এক একটা কাজ। কিন্তু আমরা কোন কম্বিনেশনে এই সার ব্যবহার করলে আমাদের উৎপাদন সবচেয়ে বেশি পাবো, অর্থাৎ ভালো উৎপাদন অনুকূল হবে, সেই ব্যাপারগুলি স্ট্যাটিস্টিক্সের কাজ। স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আমরা ওখান থেকে সিলেক্ট করতে পারি বেস্ট কম্বিনেশন অফ ফার্টিলাইজার্স। ওকে, এখানে তাই এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে, আমরা ডিজাইনে হেল্প নিতে পারি। এখানে statistical techniques are applied in analyzing these data, and on the basis of such analysis region wise requirements of fertilizer, আমরা বিভিন্ন ডিভিশন ওয়াইজ আমরা রিকোয়ারমেন্ট দেখতে পারি ফার্টিলাইজারের। ইরিগেশন, আমরা কি পরিমাণ ইরিগেশন করা হচ্ছে বা কি পরিমাণ বোরো হাইব্রিড করা হচ্ছে, যেখানে ইরিগেশনটা খুব জরুরি, বর্তমানে মেইজ, ভুট্টা চাষ হয়, সেখানে ইরিগেশনটা জরুরি, কাজে ইরিগেশন কি পরিমাণ, এবং এই ইরিগেশন করার জন্য আমাদের কি পরিমাণ ফুয়েল দেওয়া প্রয়োজন, ফুয়েল বা জ্বালানি, ডিজেল, পেট্রোল যাই বলে, এগুলি কি পরিমাণ সাপ্লাই দেওয়া দরকার, এই জিনিসগুলি হিসাব করাটা সব স্ট্যাটিস্টিক্সের কাজ। তারপরে আমরা দেখতে পারি যে আমাদের দেখা যায় কোনো হাওড় এরিয়া, নিচু এরিয়া, ওই এরিয়াতে তাহলে আমরা যখন পানি জমে থাকে তখন মাছ চাষ করতে পারি, আবার যখন আমাদের শুকনা সিজন মানে পানি নেমে যায় তখন সেই অবস্থায় আমরা প্রপার ইরিগেশন করব কিরকম, সেখানে আমরা কোন ধরনের ভ্যারাইটি এরপরে চাষ করা যেতে পারে। হ্যাঁ, মাছ চাষ করতে গিয়ে আমরা দেখা যায় ফিড দিলাম, তখন পরে আর ফিড খেলো, আবার মাছেরা তাদের স্টুল ওয়েস্টেজ হিসেবে সেগুলি আবার জমিতে সার হিসেবে হলো, তাই আমরা কোন ভ্যারাইটিটা ওই পানিটিকে টলারেট করতে পারে এগুলি আমরা কিন্তু বের করতে পারি। এমনকি দেখা যায় উত্তরবঙ্গে টেম্পারেচার অনেক হাই, সেই হাই টেম্পারেচারে আমাদের কোন ভ্যারাইটিটা সাস্টেনেবিলিটি বেশি, অর্থাৎ টিকে এবং উৎপাদন বেশি হয় কোন ভ্যারাইটির হিট টলারেন্স ক্যাপাবিলিটি বেশি, এটা আমরা বের করতে চাইলে আমরা দেখা যায় বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট এরকম কাজ করেছে, যেখানে আমি স্ট্যাটিস্টিক্সের একজন পার্ট টাইম হিসেবে কাজ করছি, শিক্ষাদান করছি, সেখানে তাদের এরকম প্রবলেম এসেছে যে অনেকগুলি ভ্যারাইটি আছে, তার মধ্যে হিট টলারেন্স ক্যাপাবিলিটি কার বেশি, এটা ডিটেক্ট করতে হবে। তাই স্ট্যাটিস্টিক্যাল টুল তখন আমরা অ্যাপ্লাই করে সেখান থেকে ডিটেক্ট করতে পারি যে হুইচ ভ্যারাইটি ক্যান বি কনসিডার্ড এজ দ্য বেস্ট ওয়ান ফর দ্য অ্যাজ দ্য হিট টলারেন্স। আচ্ছা, হিট টলারেন্স হিসেবে কোনটা ওকে বেস্ট বলবো সেটা আমরা সিলেক্ট করতে পারি। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স আর এসেনশিয়াল ফর কালেকশন এন্ড অ্যানালাইসিস অফ ডেটা অন ডোমেস্টিক অ্যানিমালস। আমরা যেহেতু ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম আমি আগে বলেছি, সেই কারণে আমাদের দেখা গেছে জমি আছে, গাভী আছে, জমিতে ঘাস নিড়িয়ে আমরা গাভীকে খাওয়ালাম, গাভীর দুধ দিল, গাভীর গোবর আবার জমিতে দিলাম, এইভাবে বার্ডস এর ক্ষেত্রে আমরা দেখা যায় মুরগি লালন পালন করছি, রিয়ারিং করছি পুকুরের উপরে, পুকুরের নিচে ময়েল
মল ত্যাগ করে ফেলছে, ওখানে মাগুর মাছ টাছ ওগুলি খাচ্ছে। ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের এরকম, আবার বার্ডের স্টুল দিয়ে বায়োগ্যাস সিস্টেমের মাধ্যমে গ্যাস উৎপাদন করা যেতে পারে, গরু গোবর দিয়ে বায়োগ্যাস উৎপাদন করা যেতে পারে। এভাবে রিসাইক্লিক্যাল ইউজ করে আমরা বিভিন্ন ভাবে আমাদের লাইভলিহুড চেঞ্জ করতে পারি, ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, ইন্ডাস্ট্রি টপ দেয়ার, এবং ওই ক্ষেত্রে আমরা একটা বায়োগ্যাস প্ল্যান্ট নেওয়া না নেওয়া কারা গ্রহণ করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারি যে অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করার জন্য কোন কোন ফ্যাক্টরগুলি দায়ী, সেগুলি আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে, টুল আছে খুব চমৎকার বা ফর্মুলা মেথড, সেগুলি আমরা অ্যাপ্লাই করে এই সিদ্ধান্তগুলি নিতে পারি। এখানে ফুড, হেলথ, তারপরে গ্রোথ, এইগুলি আমরা দেখা যায় যদি আমরা অ্যানালাইসিস করতে চাই যে এই ডাটা আমাদের ডেমোগ্রাফি অ্যানিমেলস বা বার্ডস এর উপরে ইন রেসপেক্ট অফ দেয়ার নাম্বারস, ফুড, হেলথ, গ্রোথ। যেমন ধরো আমরা দেখতে চাই ব্রয়লারদেরকে সাধারণত তেল খাবারের মধ্যে তেল দিলে 2%, 4%, 6% বা গ্রোথ প্রমোটার দিতে পারি, দিলে ওয়েট বাড়ে, বৃদ্ধি পায়, কিন্তু সাথে সাথে আমাদের আবার দেখতে হয় অ্যানালাইসিস করে যে ওগুলি আমাদের যে বায়োকেমিক্যাল হেমাটোলজিক্যাল প্যারামিটার আছে সেগুলি আবার নর্মাল রেঞ্জ এক্সিড করে কিনা। যেমন ধরো কোলেস্ট্রল যদি বেড়ে যায়, করোনারি হার্ট ডিজিজের রিস্ক বেড়ে যায়, তো মুরগির ওজন বাড়লো কিন্তু বজ্রপাত বা এরকম কোনো শব্দ হলো সাথে সাথে মুরগি মরে ছাপ হয়ে গেল, তো সাথে সাথে ওই জিনিসগুলি আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস মাধ্যমে কনফার্ম করতে হয়। গ্রোথের শুধু গ্রোথেই নয়, সাথে সাথে গ্রোথের সাথে সাথে বায়োকেমিক্যাল প্যারামিটারগুলো আমাদের এই করতে হবে। তো যেমন আমরা ইরিগেশনের মাধ্যমে ইরিগেশন দিলেই আমাদের ভালো, পানি যেরকম আমাদের প্রয়োজন, আবার অতিরিক্ত পানি আমাদের ক্ষতির কারণ। আমরা দেখতে পাই খাবার আমাদের প্রয়োজন, আবার অতিরিক্ত খাবার আমাদের রোগ ব্যাধির কারণ। এক্স্যাক্টলি জমির ক্ষেত্রে সার আমরা কাজেই আমাদের মোস্ট অপটিমাম ডোজ অফ ফার্টিলাইজার কোনটা সেটা আমরা ইয়ের মাধ্যমে বের করতে পারি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বের করতে পারি। আসলে আমরা এক্সপেরিমেন্ট সেট আপ করবো আমাদের বিভিন্ন সেক্টরের ডিসিশন মোতাবেক, কিন্তু ডাটাটা অ্যানালাইসিস করে ওখান থেকে বেস্ট ওয়ান, মোস্ট অপটিমাম ওয়ান আমরা বের করতে চাইলে তখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অ্যানালাইসিস অফ ডেটা এটা বলেছি, আর ডিফারেন্ট ইনফরমেশন আর কালেক্টেড এন্ড অ্যানালাইজড even on wild animals using statistical techniques analysis of various data on veterinary treatment. আমরা ভেটেরিনারি ফিল্ডে এরকম অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি, রোগ ব্যাধিটা দিক থেকে শুরু করে এপিডেমিওলজিক স্টাডি করতে পারি, তারপরে সেখানে আমরা বিভিন্ন রোগ ব্যাধির কারণও যাচাই করতে পারি। আমাদের ফিশের যারা কাজ করে তাদের বিভিন্ন প্যারাসাইটিক ডিজিজ হয় ফিশের, মাছের। পুকুরে যেমন দেখা যায় ডেপনেস কেমন থাকলে আমার যে সূর্যের আলো প্রবেশ করার ক্ষেত্রে বাধা হয় না, বা ডিজলভ অক্সিজেন আমার মাছের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই আমার অক্সিজেন মিক্সড আপ হওয়ার জন্য ডেপনেস কেমন হলে ভালো। আবার ডেপনেস কম হলেও অসুবিধা, কারণ আমার বিভিন্ন প্রজাতির মাছ আছে, যেমন কিছু কাতলা মাছ ওরা উপরে লেয়ারে থাকে, রুহু মধ্যখানে থাকে, মৃগেল নিচে থাকে, কাজেই ওদের আবার পুকুরের ডেপনেস যদি কম হয় ওই 3টা স্তরে মাছগুলি থাকার ক্ষেত্রে একটু অসুবিধা। আবার অতিরিক্ত বেশি ডেপনেস হলেও পুকুরের সূর্যের আলো যাওয়া বাধা হয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা সেটার ব্যাপার, অক্সিজেন ডিজলভ অক্সিজেনের কোনো প্রবলেম হয় কিনা, এগুলি একটা ব্যাপার রয়েছে। তাই এই ঠিক তদ্রুপ আমরা তাহলে এখান থেকে মোস্ট ওয়েল সুটেড ডেপথ অফ এ পন্ড কতটুকু হওয়া দরকার সেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে পারি। এইভাবে আমরা দেখতে পাই যে তোমরা আনারস বা ওই যে শুটকি মাছ তোমরা শুকাও, এই যে শেলফ লাইফ কতদিন শুকালে এটার টেস্টও নষ্ট হবে না এবং শেলফ লাইফ আর কি গুণগত মানটা থাকবে, এবং তোমার ওই যে স্বাদের দিক থেকে কোনো ডিগ্রেডেশন হবে না, মানে বিশেষ করে ডেট্রয়েস্ট হবে না আর কি, ক্ষতিকর কোনো হবে না, এবং সেটা হেলথ হ্যাজার্ডনেস এর ক্ষেত্রে যাতে আমরা এটা সাবধান থাকতে পারি এটা আমাদের দেখতে হবে। শুধু এটা যে কতদিন রাখলাম সেটা যতটা গুরুত্বপূর্ণ, যত বেশি রাখবো ভালো, কিন্তু সাথে সাথে আমার যদি টেস্ট নষ্ট হয়ে যায় মার্কেটে কিনবে না। তাই বিজনেস পারপাস যখন কেউ করবে তখন তার সবচেয়ে অনুকূল যে ব্যাপারটা সেটা বের করতে হবে। কেবল বেশি দিন রাখলে যে অনুকূল হবে তা না, সাথে সাথে টেস্টের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, যেটা আমি লাস্ট ক্লাসে বারবার এটা গুরুত্বের সাথে বলেছি। আমাদের অনেক সময় দেখা যায় জমিতে আমরা পোস্ট হারভেস্টিং লস হয়ে থাকে, জমিতে যখন আমরা হারভেস্টিং করি ফসল, তারপর আমরা
হারভেস্টিং করবার সময় আমাদের জমিতে কিছু ফসল পড়ে যায়, সেখান থেকে আনার পরও আমরা দেখা যায় আনবার সময় পথে ট্রান্সপোর্টেশনে নষ্ট হয় কিছু, তা কিছু ইঁদুরে নষ্ট করে ফেলে, আবার গোলাতে স্টোর করার পর কেউ সেখানেও কিছু নষ্ট হয়ে যায়। তা আমরা এই নষ্টটা কিভাবে কমাতে পারি, লসটা, যেটা কমালে আমাদের ফুড সিকিউরিটি আরো ইনক্রিজ করে, এগুলিও বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল অ্যাপ্লাই করে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো ওভারঅলেই আমি দেখছি, তারপরে যেমন ধানের মধ্যে আমরা ময়েশ্চার, আমরা ধানের ময়েশ্চার কতটুকু রিডাকশন করব, রিডাকশন করলে ধানটা ভালো থাকবে, আমাদের সেটা একটা দেখতে হবে। হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু ভালো না। আর আবার আমাদের সবচেয়ে অনুকূল আমি কতদিন রাখবো, কারণ অতিরিক্ত তাপ দিয়ে যদি ধান রাখি আমার তো ধানের ওয়েট লস হবে। তাই দেখা গেছে যে আমি কতদিন গোলাতে রাখবো, কতদিন পরে বিক্রি করব। আমি অতিরিক্ত তাপ দিলে এটার ওয়েট লস হতে থাকবে, তো ওয়েট লস হলে তো প্রাইস তাকাতে হবে। কাজে আমি এই যে সবগুলি কম্বিনেশন করা, আমার প্রাইসের দিকে লক্ষ্য রাখতে হবে, আবার ময়েশ্চার বেশি থাকলে ধানটা হয়ে যেতে পারে। এ কাজে সব ব্যাপারটা আমার প্রেক্ষাপটে বের করতে পারি, তাই গুরুত্বপূর্ণ। আমি একটা হল অফিসের একটা সিগনেচার দিয়ে দিই, তারপর তোমাদের ডিসকাস করবো, একটু প্লিজ ওয়েট। এতক্ষণ লেগেছে। কয় তারিখ? 13। তারিখ কোথায়? তারিখ তাড়াতাড়ি, দেরি কেন করছে? এখনই পাঠিয়ে ধরো, কমিটিটা পাস হবে, তারপর হলে চেয়ার কম কে বা কারা দিয়েছে জানি না, সেই প্রবলেমটা মিনিমাইজ করতে এলিজা হল থেকে রেজিস্ট্রার শাখায় পাঠাবে, হলে মানে রেজিস্ট্রার শাখায় পাঠাবে না। এটা এলিজা জানে না, এলিজার কাজ কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠাতে হবে। আবার কি দিয়েছে রেজিস্টার না? আমরা তাহলে দেখতে পাচ্ছি যে লিমিটেশনস অফ স্ট্যাটিস্টিক্স, এটা কি মাননীয় ভাইস চ্যান্সেলর হবে? মাননীয় ভাইস চ্যান্সেলর দিয়েছে কেন? প্রত্যেকটা জায়গায় কেন এটা মাননীয় ভাইস চ্যান্সেলর কেন? ভাইস চ্যান্সেলর ডাইরেক্ট কিছু হয় নাকি? মানে এটা তো রেজিস্টার হবে, এটা প্রত্যেকটা জায়গায় এত এত কেন? মাননীয় উপাচার্য কোনো কিছু হয় ডাইরেক্ট রেজিস্টার ছাড়া? এটা অ্যাকশনে যাবে তো রেজিস্টার, উপাচার্য মহোদয়ের আদেশ সময় দিবেন। এটা কাঙ্ক্ষিত নাম্বার ফোন দেওয়া সম্ভব হচ্ছে না, মানে কি? এর আগেগুলি কি ছিল দেখি। তোমরা একটু ওয়েট করো, হলের জরুরি একটা কাজ। এলিজা এসছে তো ফোন বন্ধ কেন? হ্যাঁ কালাম সাহেব, এলিজাকে দেন তো একটু, ওর ফোন বন্ধ পাচ্ছি কেন? হ্যাঁ প্রজেক্ট সেকশনে আছে, শুনেন, এই যে ইয়েটা করেছে আপনার কমিটিটা বরাবর মাননীয় ভাইস চ্যান্সেলর কেন? এটা রেজিস্টার বরাবর যাবে না? বুঝতে পারছি তো, কিন্তু রেজিস্টার, এটা রেজিস্টার মাধ্যমে রেজিস্টার কাছে যাবে না, আমি বুঝতেছি না তো। এটা আমি রেজিস্টারকে জিজ্ঞেস করছি, দেখি। ঠিক আছে।
এলিজা তো ধরে না তো, প্রত্যেকটা জায়গায় এ তো রেজিস্ট্রেট ছাড়া হওয়ার কথা না। অন্যগুলি কি কাঙ্ক্ষিত নাম্বারটা বলেন, এই যে স্বামী মারাসার নাম্বার আরে এদের কাছে করে লাভ কি? সাথে আছে। হ্যাঁ আদাব ভাই, ইয়ে আমি না ওই যে আমার হলের এই যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে একটা মানে কমিটির প্রস্তাব পাঠাচ্ছি। তো এটা কি ভাইস চ্যান্সেলর মহোদয় বরাবর, এটা তো রেজিস্ট্রার বরাবর হবে না সরাসরি? সেটাই রেজিস্ট্রার বরাবর হবে, তাই না? ঠিক আছে ভাই, আর এটা লিখবো কিভাবে? এই যে মহোদয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিবুলের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শান্তি শৃঙ্খলা কমিটি গঠনের প্রস্তাবটি সদয় অনুমোদনের জন্য মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বরাবর উপস্থাপন করা হলো। এটা লিখবো কি? পেশ করা হলো, সেটাই তাহলে প্রস্তাবটি সদয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো বা প্রেরণ করা হলো। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি আপনার বরাবর দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, আদাব আদাব। চলে যাও, একটা জিনিস অদ্ভুত ব্যাপার, ওরা বলবে যে কি বরাবর বরাবর রেজিস্টার এটা অনেক লেভেলের জন্য স্যার আমি ঠিক আছে। এই নজে কি কইছে এটা লেখুন স্যার। এরপরে প্রস্তাবটি সদয় অনুমোদনের জন্য প্রেরণ করা হলো। এই কথাটা লিখে গঠনের প্রস্তাবটি সদয় অনুমোদনের জন্য প্রেরণ প্রস্তাবটি সদয় হলো। ঠিক আছে, হল শান্তি শৃঙ্খলা কমিটি গঠনের প্রস্তাবটি সদয় অনুমোদনের জন্য প্রেরণ করা হলো। ঠিক আছে না, অনুমোদনের ব্যবস্থা, গঠনের প্রস্তাবটি সদয় অনুমোদনের ব্যবস্থা, অনুমোদনের ব্যবস্থা আচ্ছা, প্রস্তাবটি সদয় অনুমোদনের জন্য না, আচ্ছা প্রস্তাবটি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় সদয় অনুমোদনের জন্য আপনার নিকট প্রেরণ করা হলো। প্রস্তাবটি মাননীয় উপাচার্য মহোদয় এর কমিটি গঠনের প্রস্তাবটি মাননীয় উপাচার্য মহোদয়ের সদয় অনুমোদনের জন্য আপনার নিকট প্রেরণ করা হলো। মাননীয় উপাচার্য মহোদয়ের সদয় অনুমোদনের জন্য প্রেরণ করা হলো। ঠিক আছে, প্রেরণ করা হলো। শান্তি শৃঙ্খলা কমিটি পরে দেব কমিটি দেখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিবুলের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের লক্ষ্যে পরামর্শ সহায়তা প্রদানের জন্য নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে বঙ্গমাতা শেখ মুজিবুল শান্তি শৃঙ্খলা কমিটি গঠনের প্রস্তাবটি মাননীয় উপাচার্য মহোদয়ের সদয় অনুমোদনের জন্য প্রেরণ করা হলো। ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান, ঠিক করেন 32 ব্যাগ।
এলিজাকে বলবেন যে ফোনটা অন রাখতে। হ্যাঁ সরি, লিমিটেশনস অফ স্ট্যাটিস্টিক্স। এখানে আমরা দেখছি যে in spite of popular uses of statistical methods in different areas of knowledge, there are some limitations of statistics too. Those are briefly discussed as follows. এখানে স্ট্যাটিস্টিক্সের মজার ব্যাপারটা হলো স্ট্যাটিস্টিক্স ডাজ নট রেফার টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এনি ইন্ডিভিজুয়াল। কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি নিয়ে কথা বলবে না। এটা আর একটা ডাটা হলে তার নিয়ে, ধরো একজনের বয়স 2 বছর, ওর সম্বন্ধে স্ট্যাটিস্টিক্স কোনো সিঙ্গেল কোনো ডাটা নিয়ে ডিল করে না। যেই মাত্র দুইটা বালকের, দুইটা ছেলের বয়স দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তখন স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করা যায়। কোনো সিঙ্গেল ফিগার নিয়ে স্ট্যাটিস্টিক্স কখনো ডিল করে না। তারপরে তোমার দেখা যাচ্ছে যে তোমাকে বলা হলো যে এই ক্লাসের ছাত্রছাত্রীদের গড় ওজন 55 কেজি। তো পার্টিকুলারলি গড়ে প্রত্যেক স্টুডেন্টের ওজন 55 কেজি। কিন্তু যদি তুমি স্পেসিফিক কোনো স্টুডেন্টে জিজ্ঞেস করো তোমার ওজন কত, সে বলবে আমার 65 কেজি, বলতে পারে 50 কেজি, কেউ বলতে পারে 40 কেজি, 45 কেজি বলতে পারে। এটা গড় নিয়ে কথা বলছে, কিন্তু স্পেসিফিক কোনো কেসে এটা এক্স্যাক্টলি নাও মিলতে পারে। তাই এটা বলা হলো কি স্ট্যাটিস্টিক্যাল রেজাল্টস আর ট্রু অন দ্য অ্যাভারেজ। যে বলা হলো যে এই কোম্পানির টিউব গড়ে এত ঘন্টা জ্বলবে, তো কোন একটা টিউব কেনার পর অত ঘন্টা জ্বলেনি, তার থেকে কম বা বেশি জ্বলতে পারে। কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্যাল গড়ে অন এন অ্যাভারেজ তোমাকে রেজাল্ট দিচ্ছে। তা যেমন আমরা বলতে পারি যে কোন দ্য ক্রপ অফ এ পার্টিকুলার ল্যান্ড মে নট বি at all infested, whereas infestation of crop in some other plots may be 15%. তুমি পেলা যে ক্রপ কোনো লোকালিটি 5% ক্রপ ল্যান্ডস মানে পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু ওই ল্যান্ড এরিয়াতে কোনো কোনো অংশে 50%, 20%, আবার কোথায় কোনো 0% আক্রান্ত পাওয়া যেতে পারে। কিন্তু আমরা অন এন অ্যাভারেজ তখন বলছি 55% ক্রপ আক্রান্ত হয়েছে এইভাবে। তারপরে আমরা বলি যে প্রতি 1 কেজি ঘাস খাওয়ালে দেখা যায় ঘাস খাওয়ালে গাভী দুধ ল্যাকটেশন পিরিয়ডে দুধ বেশি দেয় 100 গ্রাম বা 50 গ্রাম গড়ে। তো এখন পার্টিকুলারলি কোনো কাউকে ঘাস খাওয়ানোর পর দেখা যায় দুধ বাড়লো 10 গ্রাম বা 60 গ্রাম বাড়লো, অথবা 100 গ্রাম বেড়ে গেল, কিন্তু আমি বলছি গড়ে 50 গ্রাম দুধ বাড়বে। সেই কারণে এখানে গড়ে কথাটা স্পেসিফিক কেসে না হতে পারে, এক্স্যাক্টলি মিল না হতে পারে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর স্ট্যাটিস্টিক্স ইউজুয়ালি কালেক্টস ডাটা থ্রু স্যাম্পল সার্ভে এন্ড কমেন্টস অন দ্য পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স ইউজুয়ালি কালেক্টস ডাটা। স্ট্যাটিস্টিক্স সচরাচরে কি করে, ডাটা কালেক্ট করে থ্রু স্যাম্পল সার্ভে। কারণ আমি আগে বলেছি স্যাম্পল ডাটা নিয়ে কাজ করতে হয়, কারণ আমাদের দেখা যায় টাইম লিমিটেশন, ফান্ড লিমিটেশন, এইভাবে ম্যান পাওয়ার লিমিটেশন, so many limitations, we have to deal with only a part of the whole population instead of whole population. আমরা whole population একটা পার্ট নিয়ে ডিল করতে হয়, এবং সেটার ভিতরে on the basis of that part we have to gather knowledge about the characteristics of the whole population. অর্থাৎ আমরা স্যাম্পল সার্ভে করি অধিকাংশ ক্ষেত্রে, এবং পপুলেশন নিয়ে আমরা খুব কম রেয়ার আমরা কাজ করি, এবং আমরা কি কমেন্টস অন দ্য পপুলেশন। তবে স্যাম্পল উপর ভিত্তি করে আমরা ইনফরমেশন নিই এবং ডাটা অ্যানালাইসিস করি, কিন্তু আমাদের সেই অ্যানালাইসিসের রেজাল্টটা আমরা পপুলেশনের জন্য জেনারেলাইজ করি। যেমন একজন ব্যক্তির আমরা গায়ের থেকে একটু ব্লাড নিলাম, শরীর থেকে নিয়ে আমরা কিন্তু বলছি না যে ধরো হাতের থেকে ব্লাড না হলো, আমরা বলি না ওই হাতের ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমরা বলি ওই ব্যক্তির ব্লাড গ্রুপ ও পজিটিভ। ঠিক ততটুকু আমরা স্যাম্পলের উপর ভিত্তি করে পপুলেশনের সিদ্ধান্ত, পপুলেশন সম্বন্ধে আমরা সিদ্ধান্ত দিয়ে থাকি বা বলে থাকি। তো such sample based comments may not be true in some cases, কিন্তু স্যাম্পল বেসড রেজাল্টস আমাদের কখনো কখনো পপুলেশনের ক্ষেত্রে
অ্যাকুরেসিটা 100% নাও আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। তাই আমাদের এই স্যাম্পলটা কিভাবে নিলে রিপ্রেজেন্টেটিভ হবে এটার জন্য বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল বা মেথড স্যাম্পলিং টেকনিক রয়েছে। এখন চল আমরা পপুলেশন এবং স্যাম্পল সম্বন্ধে ডিসকাস করি। এখানে a population is defined as the aggregate of the elements possessing certain characteristics of interest in any particular investigation or inquiry. A population is defined as the aggregate. এটা কি, যেমন ধরো আমরা বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল গোট নিয়ে কাজ করতে চাই, তাহলে পুরো বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল গোট হবে আমার পপুলেশন অন্তর্ভুক্ত। আমি যদি শুধুমাত্র তোমাদের সাথে যারা এই সেমিস্টার 1-এ বা লেভেল 1-এ যারা এ কমপক্ষে এ মাইনাস পেয়েছে, তাদের থেকে পরবর্তী সেমিস্টারে কতজন এ মাইনাস কমপক্ষে পায় আমি জানতে চাই, তাহলে তোমাদের মধ্যে যারা কমপক্ষে এ মাইনাস পেয়েছে এই লেভেল 1-এ তাদেরকে আমরা কনসিডার করব। এগুলি দেখবা না, আগে ভুল করেছে তাতে কি হয়েছে? আমি তো অদ্ভুত ব্যাপার, তোমরা মানে আমি বুঝতে পারছি না। অফিস না 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 না, বরাবর মাননীয় উপাচার্য কোনো কিছু হবে না। এটা মাননীয় উপাচার্যের কাছে ডাইরেক্ট পাঠানো যায় কিনা? রেজিস্টার হলেও রেজিস্টার মাধ্যমে সবকিছু এগুলি রেজিস্টারের কাছে ডকুমেন্ট থাকবে। তোমরা ভুল পাঠালে আমি ভুল পাঠাবো, এটা তো হয় না। স্যার পাঠিয়েছে ঠিক আছে, আমি রেজিস্টারের সাথে কথা বলেছি, এটা সিস্টেম হলো রেজিস্টারের মাধ্যমে পাঠাতে হয়। তাড়াতাড়ি কারেকশন করো। আমি এখন ফাইনালি সিগনেচার দিয়ে আবার ভাবলাম কি রেজিস্টারের কাছে পাঠাচ্ছে না কোথায় পাঠাচ্ছে, রেজিস্টারের কাছে রিং করে দেখলাম, বলতেছে না এটা রেজিস্টারের কাছে পাঠাতে হবে, উনি ব্যবস্থা করবেন। তোমাদের কষ্ট দিচ্ছি মনে কিছু না, আমি মাথা খাটাচ্ছি তো বেশি। না না না, আমি অতীত অতীত কারো একটা আমার গড্ডালিকা প্রভাব আসতে চাই না, আমাকে নিজের মাথা খাটাতে হবে। না না না, বিসি স্যার কাছে ডাইরেক্ট কোনো কিছু যাবে না, রেজিস্টারকে বাদ দিয়ে। রেজিস্টার আছে কেন? ঠিক আছে, এখন পড়ে দেখো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, আমি দুঃখিত বারবার আমার ওই যে হলে অফিস থেকে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন ওটা ভুল করছে ওরা, তাই আমি তোমাদের পুনঃ পুনঃ মানে ক্লাসে পজ দিতে হচ্ছে আমাকে, আমি ক্ষমা প্রার্থনা করছি তোমাদের কাছে। আচ্ছা এখানে দেখো, এ পপুলেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এগ্রিগেট অফ দ্য এলিমেন্টস পজেসিং সার্টেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারেস্ট ইন এনি পার্টিকুলার ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি। আমরা কিন্তু যে ছাত্রীদের কথা বললাম সেটা হতে পারে, আমরা যদি শুধু ছেলেদের উপরে অ্যানালাইসিস করতে চাই, তাহলে তোমাদের ক্লাসে যারা ছেলে আছো তারা মেল স্টুডেন্ট, তারা আমার পপুলেশন অন্তর্ভুক্ত হবে। আমি যদি শুধু মেয়েদের উপর কাজ করতে চাই তাহলে মেয়েরা হবে। আমি যদি যাদের বয়স এখন 20 বছরের বেশি তাদের উপর কোন স্টাডি করতে চাই তাহলে তারা হবে শুধু আমার পপুলেশন অন্তর্ভুক্ত। এইভাবে এগ্রিগেট অফ অল দ্য স্টুডেন্টস আমার কি হবে, উইল কনস্টিটিউট মাই পপুলেশন অফ ইন্টারেস্ট। তাহলে আমি যে পপুলেশনটা আমি তৈরি করতে চাই, এইভাবে আমার যেটা চাচ্ছি সেইটা অনুসারে আমার পপুলেশনটা ডিমার্কেশন হবে আমার। ওকে, এখানে দেখো, সিন্স দ্য নাম্বার অফ এলিমেন্টস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ অবজারভেশন, আমরা এলিমেন্টস মানে হলো এখানে আমি যত স্টুডেন্ট নিলাম সেটা স্টুডেন্টের ক্ষেত্রে পপুলেশন হতে পারে স্টুডেন্ট। আমি যদি বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে যতগুলি কম্পিউটার আছে তাদের মধ্যে কতটা অ্যাক্টিভ আছে বা কত পার্সেন্ট ডিফেক্টিভ আছে জানতে চাই, তাহলে এই সরকারি টাকায় যতগুলি ভার্সিটিতে কিনা আছে কম্পিউটার সেগুলি হবে আমার পপুলেশন অন্তর্ভুক্ত। তো এখন আমি এলিমেন্ট বলছি, সেটা লিভিং এন্টিটি হতে পারে, নন লিভিং এন্টিটি হতে পারে। আমার পপুলেশন বলতে স্ট্যাটিস্টিক্সে এই হিউম্যান বিং হতে হবে এমন কোনো কথা নেই। আমি যে জিনিসের উপর কাজ করছি সেটা আমার পপুলেশন হবে। আমি অ্যানিমেল নিয়ে কাজ করতে পারি, আমি বার্ড নিয়ে কাজ করতে পারি, আমি প্রাণহীন কোনো বস্তু নিয়ে কাজ করতে পারি, প্রাণ আছে লিভিং এন্টিটি নন লিভিং এন্টিটি যাই করি, আর এগ্রিগেট অফ অল এলিমেন্টস অফ ইন্টারেস্ট বা আন্ডার কনসিডারেশন হবে আমার পপুলেশন। এখন আর সেটার একটা পার্ট আমরা যেটা র্যান্ডমলি যদি নিয়ে থাকি সাধারণত ওটাকে রিপ্রেজেন্টেটিভ বলে, আর র্যান্ডমলি না নিলে রিপ্রেজেন্টেটিভ না হতে পারে, কারণ তখন বায়াসনেস কাজ করে অনেক সময়। আমরা জাজমেন্ট বা পারপাসিভ স্যাম্পলিং বলি টেকনিক। আমার ইচ্ছা হলো আমি 10 জন তোমাদের থেকে নেব, তার মধ্যে 5 জন সিলেক্ট করলাম মেয়ে, 5 জন ছেলে, এবং 5 জন ছেলে আমি আমার ইচ্ছা মতো নিলাম,
নিয়ে আমার ইচ্ছা মতো নিলাম, নিয়ে আমি একটা ট্যুর প্রোগ্রামে গেলাম। এটা হতে পারে, এটাকে জাজমেন্ট স্যাম্পলিং বলে। কিন্তু আমি যদি সব স্টুডেন্টকে কনসিডার করে লটারি মেথডে আইডি নাম্বার লিখে কাগজের টুকরাতে লিখে তারপর আমি ওখান থেকে 10টা কাগজের টুকরা সিলেক্ট করে যে 10 জন সিলেক্ট হবে তাদের নিই, তাহলে আমার বায়াসনেসটা এখানে থাকে না, এবং এটাকে র্যান্ডম স্যাম্পলিং বা র্যান্ডম স্যাম্পল বলবো। র্যান্ডম স্যাম্পলিং মেথড এবং সিলেক্টেড স্যাম্পলটাকে র্যান্ডম স্যাম্পল বলা হয়। এই ব্যাপারগুলি এখানে বলা আছে। এবং দেখো আমরা 650 জনের যদি এইচএসসি তোমাদের স্কোর কত, কে কত পেয়েছ সেটা জানতে চাই। তোমরা 650 জন আছো টোটাল ধরো বা বিইউতে, তখন আমরা এই টোটালটা আমাদের হোল পপুলেশন হবে। আর এখান থেকে যদি আমি একটা পোর্শন 25 জন নিই তাহলে ওটা হবে আমার স্যাম্পল। তা এই স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য হোল পপুলেশন। এটা রিপ্রেজেন্টেটিভ পার্ট হওয়া দরকার, কারণ আমার স্যাম্পলের উদ্দেশ্য হলো প্রতিনিধিত্বকারী অংশ। আমার যদি স্যাম্পল নেওয়ার উদ্দেশ্য হলো হোল পপুলেশন সম্পর্কে ধারণা নেওয়া, এখন আমি হোল পপুলেশনের স্যাম্পল বেসড রেজাল্ট আমার হোল পপুলেশনকে যদি রিপ্রেজেন্ট না করে তাহলে এই স্যাম্পলটা আমার আসলে লাভ কি? এই কারণে আমরা স্যাম্পলিং করি বা স্যাম্পলিং বিভিন্ন টেকনিক আছে সেটা অ্যাপ্লাই করি যাতে ওই পার্ট অফ দ্য হোল পপুলেশন এমন ভাবে সিলেক্টেড হয় যার দ্বারা আমরা হোল পপুলেশনের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিতে পারি ওই পার্টের ভিত্তিতে। এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সাধারণত র্যান্ডমলি সিলেক্ট করলে আমরা রিপ্রেজেন্টেটিভ পেয়ে থাকি। যদিও উন্নত দেশে জাজমেন্ট স্যাম্পলিং ভালো রেজাল্ট দিতে পারে, রিপ্রেজেন্টেটিভ হতে পারে, কারণ তারা সাধারণত ফেভারিটিজম, নেপোটিজম, এই স্বজন প্রীতি এগুলি থেকে তারা অনেক মুক্ত, তাদের বায়াসনেস কম, তারা সিনসিয়ার, দে আর ভেরি মাচ ডেডিকেটেড টু দেয়ার রিসার্চ ওয়ার্ক। বাট আমরা কিন্তু ডাটা কালেকশন করতে গেলে আমরা যত সিনসিয়ারলি ডাটা কালেকশন করি না, কয়েকটা করে মোর অর লেস লিখে একটা দিয়ে দিই। আমাদের সিনসিয়ারিটি, পাঞ্চুয়ালিটি, ইন্টিগ্রিটি অনেক কিছুর অভাব রয়েছে, যার কারণে আমাদের ক্ষেত্রে হতে পারে রিপ্রেজেন্টেটিভ না হতে পারে জাজমেন্ট স্যাম্পলিং। কিন্তু উন্নত দেশের মানুষদের, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি, তারা ভেরি মাচ সিনসিয়ার, দে আর ভেরি মাচ সিনসিয়ার, পাঞ্চুয়াল, এন্ড আমি বলতে পারবো যে তারা অনেস্টলি সবকিছু করে, যার কারণে তাদের ক্ষেত্রে পারপাসিভ স্যাম্পলিং বায়াসনেস মুক্ত হতে পারে। আচ্ছা, আমরা sometimes it is impractical or even impossible to handle population because of limited sources. আমি বলে ফেলেছি এই ফান্ড লিমিটেশন, ম্যান পাওয়ার, পার্সোনাল 10% লিমিটেশন, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি লিমিটেশন, এগুলি আমি বলে ফেলেছি। এগুলি কারণে আমরা হোল জিনিস নিয়ে কাজ না করে পার্ট নিয়ে আমাদের কাজ করতে হয়, যার কারণে আমাদের এই স্যাম্পল বেসড, দ্যাট ইজ ওয়াই inferences about the population are usually drawn on the basis of the sample. আমরা স্যাম্পলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্যাম্পল অবশ্যই করতে হয়, যেমন আমরা ব্লাড টেস্ট করতে গেলে কোন একটা লোকের পুরো ব্লাড নিয়ে তো টেস্ট করতে পারবো না, অবশ্যই আমাদের স্যাম্পল নিয়ে করতে হবে। যেমন পুকুরের পিএইচ লেভেল কি হতে পারে, সয়েলের পিএইচ লেভেল টেস্ট করা, সমুদ্রের পানিতে কত পার্সেন্ট সল্ট আছে বর্তমানে, আমরা এগুলি স্যাম্পল আমাদের মাস্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে পপুলেশন, অর্থাৎ কমপ্লিট ইনফরমেশনটা তোমার দরকার হবে। কেন? যেমন ধরো কোন একটা ড্রাগ এত সেনসিটিভ যে ওর কেমিক্যাল কম্বিনেশন, প্রত্যেকটা যে শিশিতে যে ঔষধ আছে, হ্যাঁ, প্রত্যেকটা পাইলেট ঔষধ দেখা গেছে যে কেমিক্যাল কম্বিনেশন তারপর মার্কেটিং করা হবে। এরকম ভাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আছে সেনসিটিভ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্যাম্পল বেসডেই আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি হোল পপুলেশন সম্পর্কে। এখন চলো আমাদের এরপরে ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবল মানে স্ট্যাটিস্টিক্স, কিন্তু যেখানে ভ্যারি করে না সেখানে স্ট্যাটিস্টিক্স কোনো কাজ করে না, তাই ভেরিয়েবল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে। পপুলেশনের যে যারা পপুলেশন থাকবে তাদের যে বিভিন্ন বৈশিষ্ট্য নেব, সে বৈশিষ্ট্য মানে ভ্যারি করতে পারে, গুণে ভ্যারি করতে পারে, সংখ্যায়, পরিমাণ মানে পরিমাণের দিক থেকে, সে ধরো ওজন, তোমাদের ওজন সবাই সমান না, এটা একটা ভেরিয়েবল। তোমাদের ওজন যদি সবাই সমান হয়, একজন অসমান হয়, তাও ভেরিয়েবল। কিন্তু সবাই যদি একই হয় তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। স্ট্যাটিস্টিক্স সাধারণত ভেরিয়েবল নিয়ে কাজ করে, অর্থাৎ যেখানে ভ্যারি করে কোনো বৈশিষ্ট্য, তখন সে ভ্যারি করার কারণ কি, কারণ উদ্ঘাটন করে। তো এইভাবে আমরা আগামী ক্লাসে ভেরিয়েবল নিয়ে ডিটেল ডিসকাশন করব। ভেরিয়েবলের প্রকারভেদ আছে এবং এই হ্যান্ডআউটে আমরা দিয়েছি উদাহরণ সহকারে, এবং কিভাবে আমরা ভেরিয়েবল আইডেন্টিফাই করব এটা নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে
এখন তোমরা কতজন? 61 জন। ওকে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এখন কথা বলতে পারো। বুঝতে পেরেছো? আমার কোনো কোশ্চেন আছে? আমার যে কথা আমি বুঝিয়েছি, কোশ্চেন? সহজ কথা বলেছি, কারো বুঝতে অসুবিধা হয়েছে? স্যার। এখন আমি অ্যাটেন্ডেন্স নিব। আমি সহজভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করছি, আশা করি না বুঝার কিছু নেই। এবং প্র্যাকটিক্যাল লাইফ থেকে অনেকগুলি গুণ কীর্তন করেছি স্ট্যাটিস্টিক্সের। এখন তোমাদের কাছে মনে হতে পারে স্যার এগুলি আপনি বেশি বেশি বলেছেন। আসলে না, আমি এই ফিল্ডগুলিতে অনেকগুলিতে কাজ করছি, বা আমার অনেক পাবলিকেশন আছে এগুলিতে। ওই নলেজের ভিত্তিতে এই কথাগুলি বলেছি। তো তোমরা হয়তোবা যেহেতু এখনো ওই রিসার্চ সম্পর্কে তোমাদের ধারণাটা এখনো হয়ে ওঠেনি, তাই আমার কথাগুলি হয়তোবা এতটা এখন বুঝতে পারছো না। জাস্ট ওরালি আমি মানে এই এক্সপ্রেস করেছি আর তোমরা শুনেছো মাত্র। কিন্তু রিয়েলাইজেশনটা তোমরা যখন আর একটু সিনিয়র হবে, যখন অ্যানালাইসিস করবে, ডাটা কালেক্ট করবে, অ্যানালাইসিস করবে, তখন দেখবে আমার কথাগুলি তোমাদের কিছু কিছু মনে পড়বে এবং ইমপ্লিমেন্টেশনের মনোভাব তোমাদের মধ্যে প্রকাশিত হবে হৃদয়ে। আচ্ছা, আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আজকে হলো 13 তারিখ। ওয়াইদ আছো? জি স্যার। তোমার ক্লাসে যা বলেছি বুঝতে পেরেছো কিনা? ওই একটা ভাইস চ্যান্সেলর স্যারের কাছে একটা চিঠি লিখা ভুল লিখেছে, ওটা বারবার কারেকশন করার জন্য আমি ডিস্টার্ব করেছি তোমাদের। মনে কিছু নিও না। হলে চেয়ার মানে কম লিখেছে, 150 চেয়ার দিয়েছে, অথচ অন্য হলগুলিতে 500 400, কে বা কারা দিয়েছে এইটা কারেকশন করার জন্য একটা কমিটি গঠন করতে হচ্ছে। তাই ভেরি মাচ এটা কি বলবো, ফার্স্ট আমাকে এটা করতে হচ্ছে তোমাদের হ্যাম্পার করে আর কি, মনে কিছু নিও না। আমার স্বার্থে করিনি, আসলে হলের ছাত্রীদের স্বার্থে আমাকে করতে হয়েছে। তোমরা তো জানো আমি একটা আমার তো একজন ছাত্রী এখানে হলের আছে, কে জানি নাম বলেছে, হলের প্রভোস্ট হিসাবে আছি, দায়িত্ব এখনো পালন করছি। এই কারণেই বিরক্ত করতে হলো তোমাদের, মনে কিছু নেই না। ওকে, এখন দেখো, আমি 9 সালের খাতাতে দিয়েছি। তো আমার না ওখান থেকে ডকুমেন্টটা কালেক্ট করে খাতাতে দেওয়া টাইম কনজিউমিং হবে। আমি দেখে ফেলছি, 5-7 মিনিট যা লাগে, তোমরা একটু ধৈর্য ধরো। ওকে, 19 সালের 1 আলপনা খাতুন। আছো আলপনা? ইয়েস স্যার। ওয়াইড, অনেক সময় কারো নেটে এই মুহূর্তে ডিস্টার্ব করতে পারে। তুমি যদি, যারা যেমন 61 জন আছে, তুমি যদি বলে দাও আমি দিয়ে দেব, সমস্যা নেই। তোমরা ক্লাস করছো, সত্যতা রক্ষা করবে, এটি আমার অন্তরের ইচ্ছা আর কি। জি স্যার, বলে দিব স্যার। 2 আছো? 19 সালে 2। 3 জাহিদ। জাহিদ আছো? জাহিদ হাসান সরকার। 3 স্যার আছো? স্যার ও বাড়িতে তো স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব করে দেয়। 3 কি আছে? ওয়াইদ একটু আমাকে হেল্প করিও। জি স্যার, স্যার ও বাড়িতে থাকে তো স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব করে। সমস্যা নাই, তোমাকে আমি বিশ্বাস করব। তুমি যদি বলো যে স্যার ছিল, ও নেটে ডিস্টার্ব করছে, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ওয়াহিদ 4 ওয়াহিদ দিলাম। আচ্ছা, 5 হাসিবুল Yes. হাসান। Yes, sir. আছে স্যার। 9 আছো? 9? জি স্যার। 11? Yes, মির্জা sir. আছো? Okay, Yes, sir. 11. ঠিক আছে। 12? স্যার। মাহমুদ আক্তার। হ্যাঁ, 14? মসলুদ্দিন। Yes, sir. Yes, sir. দিয়েছি, একবার দিলে আমি শুনি, আমার নেটে ভালো ব্রডব্যান্ড। 15? গালিব আছো? গালিব? মোহাম্মদ ফারহান গালিব। স্যার আছে স্যার। আচ্ছা, 17? ইয়েস স্যার। 18? জি স্যার, আছে স্যার। 19? অর্ণব?
জি স্যার আছে 23 জায়েদ 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 হাসান জায়েদ আছো স্যার আছে 24 Yes, sir. আচ্ছা 25 Present, sir. 26 Yes, sir. তোমরা যদি কেউ রং দিয়ে থাকো আমার কিন্তু মিলে যাবে ক্রস চেক করার সিস্টেম আছে কারণ অলরেডি আমার সামনে আছে তো আর আমি 61 স্টুডেন্ট দেখেছি আচ্ছা 27